সিএএ নিয়ে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা। আগামী 19শে মার্চ সর্বোচ্চ আদালতে মামলার শুনানি। শুক্রবারের শুনানিতে এই মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। 2019 সাল থেকে এখনো পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অন্তত 200 আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। স্থগিতাদেশের আর্জি জানিয়ে কপিল সিব্বাল এদিন বলেন, 2019 সালে সিএএ পাস হয়েছিল। সেই সময় যেহেতু কোনো বিধি ছিল না, তাই স্থগিতাদেশ দেওয়া হয়নি। কিন্তু এখন নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি করে বিধি লাগু করা হয়েছে। তিনি দাবি করেন, যদি একবার নাগরিকত্ব দেওয়া হয়ে যায় তাহলে তার প্রত্যাহার করা যাবে না, তাই এখন শুনানির প্রয়োজন। স্থগিতাদেশের আর্জির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছেন, আপাতত তার কিছু বলার নেই, কারণ যারা স্থগিতাদেশ চাইছেন তাদের কাছে কোনো সঠিক যুক্তি নেই। শুনানির পর প্রধান বিচারপতি মামলা শুনতে সম্মত হন। গত 11ই মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন কার্যকর করা হয়েছে গোটা দেশ জুড়ে। এই আইন অনুযায়ী ভারতের প্রতিবেশী 3 দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেবার লক্ষ্যে সিএএ এর বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে 2019 সাল থেকে শীর্ষ আদালতে দায়ের করা 2 শতাধিক সংযুক্ত পিটিশনে সিএএ এর বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। আইনটি মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্য এবং স্বেচ্ছাচারিতার ভিত্তিতে প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিএএ পোর্টাল ইতিমধ্যেই খুলে গিয়েছে, আর এই নিয়ে চলছে শাসক বিরোধী তরজা। বিরোধীদের একটা অংশের দাবি, ধর্মের নিরিখে নাগরিকত্ব দেবে ভারত সরকার। বৃহস্পতিবার সকালে একটা সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ জানান, আমাদের দেশের সংবিধান অনেক কিছু ভাবনা চিন্তা করে বানানো হয়েছে। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীর সময় পূর্ণ বহুমত ছিল। রাজীব গান্ধীও 400 সিট পেয়েছিলেন, কিন্তু সেটা কি উচিত ছিল? আমরাও করব না। আমরাও যদি কোনো নিয়ম না রাখি তাহলে তো আমাদের সরকার পাল্টে যাবে। আসুন শোনাই কি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। चाहे सीए हो, यूसीसी हो या यूसीसी नहीं, सीए हो या फिर 370 हो, ट्रिपल तलाक हो, ये सब आपकी मेजॉरिटी की वजह से ये सब स्मूथली हो गया। अगर आप 400 लेकर आते हैं तो फिर तो कुछ और ही हो सकता है, इन द सेंस कि प्रियम्बल तक आप बदल सकते हैं, सोशलिज्म हटा देंगे, सेक्युलरिज्म हटा देंगे। हमारे संविधान की रचना करते वक्त ये सारी चीजें बहुत सोच समझकर बनाई गई हैं। तो मुझे बताइए कि जब जवाहरलाल नेहरू जी की पूर्ण बहुमत होती थी, इंदिरा जी की होती थी, राजीव गांधी को 400 सीट मिल गई, तो उस वक्त सब उचित था? नहीं था ना, इसीलिए तो उन्हें हटा दिया गया। तो हम भी नहीं करेंगे, उचित नहीं करेंगे, हम संयम नहीं रखेंगे, सेल्फ डिसिप्लिन नहीं रखेंगे, तो हमें भी बदल देंगे। একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অতীতের 10 বছরের এ গ্রেড রেকর্ড রয়েছে। 25 সালের প্ল্যানিং রয়েছে, মানে 15ই আগস্ট 2047 সালে আজকের ভারত থাকবে না, একেবারে বিকশিত ভারত হবে। আর এই 25টা বছর ভারতকে মহান ভারত বানানোর সময়। আমার আজ গর্ব হয়, আমার দেশের নেতার আহ্বানে গোটা দেশবাসী অমৃতকালের জন্য এগিয়ে এসেছেন। শুনুন কি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। देखिए, नरेंद्र मोदी के पास, इस देश के प्रधानमंत्री के पास 10 साल का ए ग्रेड पास्ट रिकॉर्ड है और 25 साल का प्लानिंग है। 25 और साल 25 साल का प्लानिंग उन्होंने बनाया है कि 15 अगस्त 2047 को भारत पूर्ण विकसित भारत होगा। और उन्होंने पहली बार सरकार की मदद से नहीं, देश के 130 करोड़ लोगों को आह्वान लेकर संकल्प करा है कि सभी लोग जुटे, और ये 25 साल भारत को महान बनाने के 25 साल है। और मुझे बड़ा गर्व है, पूरा देश आज इस संकल्प से संकल्पित होकर अमृत काल के लिए तैयार होकर खड़ा है। একই সঙ্গে তিনি বলেন, সিএএ নিয়ে এসেছে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার নিয়ে এসেছে, একে আটকানো অসম্ভব। আমরা গোটা দেশের মানুষকে জাগ্রত করব, কিন্তু আমরা ভুলে যাই যে এই নিবন্ধে 2টি ধারা রয়েছে। এই আইনটি অনুচ্ছেদ 14 লঙ্ঘন করে না। এই আইনটি সেই সমস্ত লোকেদের জন্য যারা দেশভাগের সময় পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশে বসবাস করেছিলেন, তাদের জন্য এই আইন। শোনাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন।
सीए के कानून को भारतीय जनता पार्टी की सरकार लाई है, नरेंद्र मोदी सरकार लाई है। इसको रिपील करना असंभव है। हम पूरे देश को जागरूक करेंगे और रिपील करने वालों को कहीं पर स्थान ही न मिले, इस स्थिति होगी। और जहां तक असंवैधानिक होने का सवाल है, वो आर्टिकल अनुच्छेद 14 का हवाला देते हैं। वो भूल जाते हैं कि अनुच्छेद 14 में 2 अपवाद रखे हुए हैं। एक रीजनेबल क्लासिफिकेशन का अपवाद है और दूसरा कानून के उद्देश्यों के साथ लॉजिकल संबंध होना चाहिए। तो वो आर्टिकल 14 का वायोलेशन नहीं करता है। इसमें रीजनेबल क्लासिफिकेशन बहुत स्पष्ट है कि जिन लोगों पर भारत के पुराने हिस्सों में आज वो विभाजन के कारण देश से कटे हैं, अफगानिस्तान, पाकिस्तान और बांग्लादेश में, जिन लोगों पर धार्मिक प्रताड़ना होने के कारण जो भारत की शरण में आए हैं, उसके लिए एक कानून है। तो रीजनेबल क्लासिफिकेशन बहुत स्पष्ट है और इसलिए ये पूरी तरह से संवैधानिक कानून है। সিএএ নিয়ে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা আগামী 19শে মার্চ সর্বোচ্চ আদালতে শুনানি। শুক্রবারের শুনানিতে এই মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। 2019 সাল থেকে এখনো পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অন্তত 200 আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। স্থগিতাদেশের আর্জি জানিয়ে কপিল সিব্বাল এদিন বলছেন, 2019 সালে সিএএ পাস হয়েছিল, সেই সময় যেহেতু কোনো বিধি ছিল না তাই স্থগিতাদেশ দেওয়া হয়নি, কিন্তু এখন নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি করে বিধি লাগু করা হয়েছে। তিনি দাবি করেন, যদি একবার নাগরিকত্ব দেওয়া হয়ে যায় তাহলে তার প্রত্যাহার করা যাবে না, তাই এখন শুনানির প্রয়োজন। আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে কি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুনবো তার সব বক্তব্য। सीए हो, यूसीसी हो या यूसीसी नहीं, सीए हो या फिर 370 हो, ट्रिपल तलाक हो, ये सब आपकी मेजॉरिटी की वजह से ये सब स्मूथली हो गया। अगर आप 400 लेकर आते हैं तो फिर तो कुछ और ही हो सकता है, इन द सेंस कि प्रियम्बल तक आप बदल सकते हैं, सोशलिज्म हटा देंगे, सेक्युलरिज्म हटा देंगे। संविधान की रचना करते वक्त ये सारी चीजें बहुत सोच समझकर बनाई गई हैं। तो मुझे बताइए कि जब जवाहरलाल नेहरू जी की पूर्ण बहुमत होती थी, इंदिरा जी की होती थी, राजीव गांधी को 400 सीट मिल गई, तो उस वक्त सब उचित था? नहीं था ना, इसीलिए तो उन्हें हटा दिया गया। तो हम भी नहीं करेंगे, उचित नहीं करेंगे, हम संयम नहीं रखेंगे, सेल्फ डिसिप्लिन नहीं रखेंगे, तो हमें भी बदल देंगे। देखिए, नरेंद्र मोदी के पास, इस देश के प्रधानमंत्री के पास 10 साल का। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।